বলো বলো, বলতে থাকো। ছবি আমাদের চ্যানেলে আপলোড হয়, মানে পার্সোনালি কারোর কাছে পাঠানো হয় না। মানে কি বলতো, ডিলিট হয়ে যাওয়ার ভয় থাকে তো। চ্যানেলে কোনো জিনিস ডিলিট হয় না, ওটা সার্ভারে থাকে। ওখানে চ্যানেলের লিঙ্ক আছে, ও যাই গিয়ে দেখে নেয়। হ্যাঁ তোমরাও দেখতে পাও, তোমাদেরও তো বোধহয় 3-4 জন আছো। হ্যাঁ, সজল, শ্রেয়া, সুকান্ত। হ্যাঁ, মেঘা। তুমি মেঘা তো উচ্চ মাধ্যমিক পাস করলো সবে। না না, মেঘাকে ক্লাস 5-এর ব্যাচে ঢুকিয়ে দিলে মেঘা কেঁদে ফেলবে। ছেলেবিলি চিল্লি মাথা খেয়ে নেবে। হ্যাঁ, ভেদের অঙ্ক আজকে 1 মার্কের কোশ্চেন গুলো শেষ করবো। হ্যাঁ, এমসিকিউ গুলো শেষ করবো আজকে। 10 না 11 অব্দি হয়েছিল, 12 থেকে শুরু করবো। বার করো বার করো। 11 হয়েছিল, আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, তারপর থেকে হ্যাঁ তারপর তো আমি একটু প্র্যাকটিস করলাম। ঠিকই বলেছো, খারাপ কিছু বলোনি। যেদিনকে আনবো না দেখবো সেদিন কি করাবো, ওই জন্য আনবার রোজ। হ্যাঁ ওই তো 12-13-14, তারপরে ওই 19-এর 16 গুলো করাবো, 1 লাইনের অঙ্ক হয়ে যাবে। আচ্ছা 12 থেকে দেখো, 12 কোশ্চেনে কি বলেছে। হ্যাঁ হ্যাঁ, 12-র পরে এমসিকিউ করো, 12-13-14, তারপরে 16 গুলোতে এমসিকিউতে আসবো। ঠিক আছে। আচ্ছা 12 কোশ্চেনে বলেছে কি, এক্স ডেসিমিটার গভীর একটা কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 ও 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে। হয়েছে কূপ মানে কি বলো, কূপ মানে কি। কূপ মানে কুয়ো, একই জিনিস। কূপ মানে কুয়ো। তাহলে এখানে দেখো বলেছে যে এক্স ডেসিমিটার যদি গভীর কুয়ো খনন করা হয়, তাহলে তার জন্য যে খরচ হয়, সেই খরচের একটা অংশ এক্স এর সঙ্গে সরল বেঁধে আর অন্য একটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে। মানে কূপ কাটার সময় তো অনেক রকম খরচ হয়, তো এখানে মোট দুটো খরচের কথা বলেছে। দুরকম খরচ হবে বলে দিয়েছে, কিন্তু কি কি খরচ হবে সেটা বলে নি। তার আমরা ধরে নেবো, লিখবো যে ধরি। হ্যাঁ আচ্ছা, এখানে এক্স মিটার বলে দিয়েছে ফার্স্টে। এক্স ডেসিমিটার গভীর, এক্স ডেসিমিটার গভীর কূপ খননের জন্য খরচ হয় ওয়াই টাকা। এক্স ডেসিমিটার গভীর কূপ খননের জন্য, হ্যাঁ ঠিক আছে, খরচ হয় ওয়াই টাকা, তাই না। এবার দেখো খরচ ক ধরনের বলেছে, 2 ধরনের। তাহলে আমরা কি লিখবো, অতএব আচ্ছা, এবং ওয়াই সমান সমান পি প্লাস কিউ, দুটো খরচ বলে দিয়েছে, তাহলে ওয়াই কে আমরা পি প্লাস কিউতে ভেঙে নিলাম। এবার কোশ্চেন আরো একটা কথা বলেছে, এখানে দেখো দুটো মোট ব্যয়ের দুটো অংশ বলেছে না, তো একটা অংশ পি আর একটা অংশ কিউ, তার পি আর কিউ যোগ করলে দিলে ওয়াই পাবো, হয়ে গেল। এরপরে বলেছে কি মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে, মানে পি। প্রথমটা হচ্ছে কি এক্স এর সঙ্গে সরল ভেদে থাকে, হয়েছে। আর দ্বিতীয়টা কিউ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে, মানে কিউ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আগে আমরা পি আর কিউ এর মানটা বার করবো। তাহলে কি লিখবো, বা পি সমান সমান কে ওয়ান ইন্টু এক্স, ব্র্যাকেটে আমরা কি লিখব, আচ্ছা সাইডে একবার লিখে দেবো। আচ্ছা এদিকে এবং
বা কিউ সমান সমান k2 ইন্টু এক্স স্কোয়ার, এটুকুনি। আচ্ছা ব্র্যাকেটে কি লিখবো, যেখানে k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, হয়ে গেল। আচ্ছা এবার এই পি আর কিউ এর মানটা আমরা ওয়াই সমান সমান পি প্লাস কিউ তে বসিয়ে দেবো। তাহলে কি লিখবো, অতএব ওয়াই সমান সমান, তাহলে পি এর মান কত, k1 ইন্টু এক্স, তাহলে লিখবো k1 ইন্টু এক্স প্লাস কিউ এর মানটা লিখবো k2 ইন্টু এক্স স্কোয়ার। কেন বুঝতে পারছো না? আচ্ছা ডট ডট দিয়ে 1 নম্বর সমীকরণ। এবার লেখাটা একটু বন্ধ করে নাও। দেখো বইতে দুটো জিনিস বলেছে, দেখো কুয়ো বলেছে খনন করবে কতটা গভীর আর পাশে টাকা। তাহলে আমি যদি এখানে ধরি গভীরতা, হ্যাঁ যদি আমি এখানে গভীরতা নিই আর খরচ নিই, তাহলে গভীরতা ডেসিমিটে বেরোবে আর খরচ টাকাতে বেরোবে। গভীরতাকে আমরা এক্স ধরেছি, টাকাকে ওয়াই ধরে নিয়েছি, এটুকুন হয়ে গেল। এখন দেখো বইতে কত, তোমার সে তোমার বই কোথায়? হ্যাঁ বাহ খুব ভালো। আচ্ছা তাহলে এখানে গভীরতা দেখো প্রথমে কত বলেছে, 100 ডেসিমিটার। এখন 100 ডেসিমিটার কূপ খনন করতে খরচ কত হয় দেখো তো, তানিয়ার বই কই? বাহ আরো ভালো, 100 ডেসিমিটার। একটা কাজ করো, এই স্বরূপ তোমার বইটা মাঝখানে দাও, তুমি শুধু এটা দেখো, রাখো রাখো মাঝখানে রাখো, দুজনে মিলে একটু দেখো, যখন লাগবে একটু দেখো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা না লাগবে না, তাহলে ওদিক থেকে সুকান্তর বইটা মাঝখানে রাখো তোমাদের। হ্যাঁ ঠিক আছে থাক, তো একই তো হলো, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে দেখো বলেছে কি 100 ডেসিমিটার কূপ খননের জন্য কত খরচ হচ্ছে অঙ্কিত, 100 ডেসিমিটার কূপ খননের জন্য খরচ হচ্ছে 5,000 টাকা, আর 200 ডেসিমিটারের জন্য 12,000। হ্যাঁ হ্যাঁ এটা করবো তো, এটা পাশে লিখবো, অঙ্কের পাশে থাকবে, অসুবিধা কি আছে। আচ্ছা আর কি আছে, তাহলে বলছে কি 200, হ্যাঁ তাহলে 250 ডেসিমিটার কূপ খননের জন্য কত খরচ পড়বে। এটা কিন্তু রাফে না, এটা কিন্তু অঙ্কের পার্ট, এটা সাইডে লিখেছি শুধু আমি। হ্যাঁ হ্যাঁ নিচে করলেও হবে, হবে হবে, আমার বোর্ডে জায়গা কম না, মাঝখানে এগুলো হয়। দেখি অতএব ওয়াই সমান সমান k1 ইন্টু এক্স প্লাস k2 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে বা দেখো প্রথম ক্ষেত্রে ওয়াই এর মান কত আছে 5,000 আর এক্স এর মান 100, তাহলে আমরা কি লিখবো 5,000 সমান সমান k1 ডট 100 প্লাস k2 ডট 100 তার স্কোয়ার, কারণ এক্স এর মান এক্স স্কোয়ার দেওয়া আছে, তাই না। এখন বা 5,000 সমান, দেখো এখানে 100 আছে, এখানে 100 স্কোয়ার আছে না, দুটোর মধ্যে থেকে 100 কমন চলে আসবে, তাহলে 100 কমন নিলে এখানে থাকলে k1 প্লাস k2 ডট 100। হ্যাঁ বসি, গভীরতা ডেসিমি, হ্যাঁ রে ডেসিমি বলে দিয়েছি তো, তো ভাবছো কেন ডেসিমি। আচ্ছা তাহলে এখানে দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে গেল, তাহলে থাকলো 50, তাহলে বা 50 সমান সমান k1 প্লাস k2 ডট 100। এখন k1 আর k2 কে ওদিকে নিয়ে নেবো আর রাখ, ও না 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 k2 ডট 100 না, 100 k2, বা k1 প্লাস 100 k2 সমান সমান 50 ডট ডট দিয়ে 2 নম্বর সমীকরণ, কারণ 1 নম্বর আমরা আগে বার করেছি, হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে আবার 1 নম্বর সমীকরণে আমরা এইটা আর এটা লিখবো। হলো, কিছু মিসিং আছে অঙ্কে, আছে, সেটা হচ্ছে দেখো আমরা সেকেন্ড লাইনে, না না জানো তো, কেন জানবো না, এখানে দেখো ওয়াই এর মান আর এক্স এর মান বসিয়েছি না, তাহলে সাইডে আমার কি লেখা উচিত, ওয়াই সমান সমান 5,000 এবং এক্স সমান সমান 100 বসিয়ে পাই। এবার আমি এটা ছকটা মুছবো, তোমাদের তো লেখা হয়ে গেছে, কার লেখা হয়নি, তাহলে লেখো, ভুল না সাইডে আমি লিখবো, সাইডে আমার জায়গা নেই তো, পরে লিখছি, ঠিক আছে অসুবিধা নেই, অঙ্কিতের হয়নি হোক। আচ্ছা এবং এবং
ওয়াই সমান সমান k1x প্লাস এই কথা না k2x স্কোয়ার বা আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই এর মান কত বলেছে 200 ইন্টু 12,000 তাই 200 আর 12,000 তাহলে x এর ওয়াই এর মান 12,000 x এর মান x এর মান 200 তাহলে ওয়াই এর মান 12,000 আর x এর মান k1 ইন্টু x এর মান 200 প্লাস k2 ইন্টু x এর মান 200 তার স্কোয়ার। এখন দুদিক থেকে আচ্ছা এখানে এখানে লিখে রাখি y সমান সমান 12,000 কমা x সমান সমান 200 বসিয়ে পাই। ঠিক আছে তাহলে 12,000 সমান সমান আচ্ছা দুজনে দেখো 200 200 গুণ আকারে আছে না, তাহলে এদিকে 200 আমরা কমন নিয়ে নেব, তাহলে থাকলো কত k1 প্লাস k2 ডট 200। এখন এই দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে 120 কাটলে কত হবে 60, তাহলে বা 60 সমান সমান বলো বলো লিখিনি এই তো 2 নম্বর তোমার নং কথাটা লিখতে হবে বলছো, হ্যাঁ লেখো না অসুবিধা নেই। 200 ইন্টু k2 ডট ডট দিয়ে এটা হচ্ছে না এটা হয়নি পরের লাইনে লিখবো। সে অঙ্কটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে। তাহলে বা k1 প্লাস 200 k2 সমান সমান 60 ডট ডট দিয়ে 3 নাম্বার সমীকরণ হয়েছে। এখান থেকে আমরা k1 অথবা k2 এর মান বার করতে পারবো। কিভাবে পারবো? অপনয়নের কথা শুনেছেন, অপনয়ন পদ্ধতি ক্লাস 9 এ শিখেছিলে। দেখো যে 1 নাম্বার সমীকরণে k1 প্লাস 100 k2 প্লাস সমান সমান 50 আছে, আর 2 নাম্বার সমীকরণে k1 প্লাস 200 k2 প্লাস এই সমান সমান 60। হ্যাঁ বলো। ও আচ্ছা হ্যাঁ এটা 3 নাম্বার। এইটা আর এই সমীকরণ কোনটাকে দেখে বড় মনে হচ্ছে? 2 নাম্বার সমীকরণ আর 3 নাম্বার সমীকরণের মধ্যে 3 নাম্বারকে বেশি মনে হতে হবে। এখানে k1 তো k1ই আছে, এখানে 200 k2 আছে, 60 আছে, এখানে 100 k2 আর 50 আছে। তাহলে আমরা 3 থেকে 2টাকে কি করব বাদ দিয়ে দেবো। 2 থেকে 3 দিলে মাইনাসে উত্তর আসবে আর কিছু না। ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি লিখবো এখন 3 নং সমীকরণ থেকে 3 নং বিয়োগ না লিখি 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ কোন লাইনে আবার কি এইটা এই লাইন মান বসেছি এখানে এই লাইনে। আচ্ছা সমীকরণ 12,000 আচ্ছা বিয়োগ করে পাই কি পাবো 3 নম্বর সমীকরণ আছে k1 প্লাস 200 k2 সমান সমান 60, পরেরটা আছে k1 প্লাস 100 k2 সমান সমান 50। এখন যেহেতু বিয়োগ করব সবার চিহ্ন হয়ে যাবে চেঞ্জ পাল্টে যাবে, তাহলে k1 আর k1 তো কেটে যাবে, 200 k2 থেকে 100 k2 বাদ দিলে হবে 100 k2, আর 60 থেকে 50 বাদ দিলে কত হবে 10। তাহলে বা k2 সমান সমান 100/10 এই 10/100, তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে বা k2 সমান সমান 1/10। তাহলে k2 এর মান কত পেলাম 1/10। এবার k2 এর মান আমরা 2 অথবা 3 যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে আমরা কি লিখবো k2 সমান সমান 1/10 মানটি 1 নং সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ বলো ও সরি 2 নং সমীকরণে বসিয়ে পাই। এতগুলো অঙ্কে 1 নং করে করে না ভুলে যাচ্ছে। আচ্ছা এখানে একটা লাইন আমরা লিখিনি ছকের কারণে, তোমরা এবার একটু লিখে নাও। কে জায়গা রাখিনি? তাহলে একটু স্টার দিয়ে লিখে নাও। কোথায়? হ্যাঁ তোমার বহুত জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এই দেখো ভালো করে দেখো এখানে দেখো প্রথম যেটা মানে 2 নং সমীকরণ যেখানে লিখেছি না তার উপরে দেখো y এর জায়গায় 5000 নিয়েছি, x এর জায়গায় 100 নিয়েছি। এখানে সাইডে একটু লিখে নাও y সমান সমান 5000 কমা x সমান সমান 100 বসিয়ে পাই 5000 আর x সমান সমান 100। এই যে সুকান্ত এই জায়গাটা তাড়াতাড়ি লেখো আমি মুছবো এখনই।
2 নং সমীকরণের ঠিক 1 লাইন 2 লাইন 3 লাইন উপরে। হ্যাঁ দুই নং সমীকরণ যেখানে লেখা আছে তার ফার্স্ট লাইনের পরে সেকেন্ড লাইনে, যেখানে ওয়াই এর জায়গায় 5000 লেখা আছে, এই পাশের জন্য খুঁজে দাও, খুঁজে পাচ্ছ না, পেয়েছো? কেটে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, ওই তো যখন রিভিশন করো তখন ঠিক করে নেবো, অসুবিধা নেই। প্রথমবার টোকাটুকি একটু ভুল ভ্রান্তি থাকবেই, কিন্তু সজলের গল্প তো শেষ হচ্ছে না। বলো দুজনা না না, হ্যাঁ শত্রুতা আছে। আচ্ছা অতএব 2 নাম্বার সমীকরণটা কি ছিল? এই 2 নাম্বার সমীকরণটা বলো তো কি ছিল? k1 প্লাস কোথায় লেখা? ও আচ্ছা ওখানে লেখা আছে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কেটুর জায়গায় আমরা 1/10 লিখেছি, 10-এর শূন্য 100 শূন্য কেটে দিলাম, তাহলে বা k1 প্লাস 10 সমান 50, বা k1 সমান 50 মাইনাস 10, বা k1 সমান 40। তাহলে k1 আর k2 এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে 1 নাম্বার সমীকরণে এটা বসাবো, তাই কি লিখবো? k1 সমান 40, k2 সমান 1/10, মানগুলি 1 নং, এগুলো লাগবে, এগুলো লাগবে, হ্যাঁ সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ না তখন কি বলতো, যখন একটা ব্যবসা তুমি করবে না তখন এই অঙ্ক অটোমেটিক শিখে যাবে। দেখো ব্যবসা করতে গেলে বেসিক অঙ্ক, জটিল অঙ্ক তোমাদের মাথায় দেওয়া হচ্ছে এই কারণে, কারণ আমাদের মস্তিষ্কের ক্ষমতা অনেক বেশি, বুঝতে পেরেছো? যত বেশি প্রেসার তুমি নিতে পারবা তত বেশি মাইন্ড শার্প হবে, ঠিক আছে? আর জটিল থেকে জটিল তত্ত্বকে বিশ্লেষণ করতে পারবে। মানুষ হয়ে যদি ছাগলের মতো প্রশ্ন করো তাহলে কেমন লাগে আমার? দাদা একটু পরে শুনবে, দাঁড়াও। আচ্ছা তাহলে এখানে k1 আর k2 এর মান বসালাম। তোমাদের দেখো ছক যেটা আঁকিয়েছিলাম না, ছকে দেখো একদম লাস্টে 200 না না 100 200 তার নিচে কত ছিল? 250। ওটার পাশে জিজ্ঞাসা ছিল না, তাহলে x এর মানে এবার আমরা কত বসাবো? 250 বসাবো। তাহলে বা y সমান 40 ডট না ইন্টু 250 প্লাস 1/10 ইন্টু 250 স্কোয়ার। প্রতিবারের মতো দেখো এদিকে প্রথমটার সঙ্গে 250 আছে, দ্বিতীয়টার সঙ্গে 250 আছে, তাহলে আমরা 250 কমন নিয়ে নেবো, গুণ গুণ, এটা ডট, হ্যাঁ এটা কমা, হ্যাঁ কমা, ওটা কমা, কমা ওটা। আচ্ছা 40 প্লাস 1/10 ইন্টু 250, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 25 একটা থাকলো 25। আচ্ছা দাঁড়িয়ে 1 সেকেন্ড দাঁড়াও, 25 আর 40 যোগ হয় 65 দিয়ে ওটা গুণ করবো, যেটা বেরোবে সেটা। কতই বা হবে? 6 দিয়ে করলে 150, 16,000 সামথিং হবে। আচ্ছা বা y সমান 250 ইন্টু 40 প্লাস 25, কাটাকুটির পরে হ্যাঁ ওদের 25ই আছে, তাহলে বা y সমান 250 ইন্টু 16, সরি 65, তাহলে 250কে 65 দিয়ে গুণ করতে হবে, 125 ইন্টু 0 150, 0 5 2 6 1 6 2 5 0, উত্তরে কত আছে? এটাই আছে, দেখে নাও দেখে নাও। অতএব 200
50 ডেসিমি, তাহলে ঠিক আছে। ওটা আরেকবার দেখতে হবে। করতে লেখো এই অঙ্কটা বড়, এর পরে দুটো বাবু হয়ে বসো, ভালো অভ্যাসগুলো একটু তৈরি করো। অঙ্কিত তাহলে বুঝলাম। আচ্ছা পরের পেজ 13 নম্বর প্রশ্ন পড়ো অঙ্কিত। 13 নম্বর প্রশ্ন পড়ো। হ্যাঁ ওরা ভাবে যে ওভার স্মার্ট ওটা, বুঝলো তো না। 13 নম্বর প্রশ্ন, চোঙের আয়তন, এই কথা না, কোশ্চেন পড়ো। হ্যাঁ, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। আচ্ছা চোঙের আয়তনের সূত্র বলো তো সজল। চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙ, হ্যাঁ আয়তন
বলো পাই আর স্কোয়ার এইচ, ঠিক বলেছো। আচ্ছা, তাহলে এখন বলেছে ওদের আয়তন অনুপাত কত হবে, তাহলে লিখে ফেলি, লেখো ধরি। হ্যাঁ হ্যাঁ, ওর গায়ে জোর আছে, আর কোথাও জোর নেই তো। অন্য খেলা আমার, ঠিক আছে, এদিকে চলে আস। আচ্ছা, যদি চুপ করো তাহলে অঙ্ক করাই গেলে আমি মুখে বলছি, খাতায় লেখো নোটের মতো, আমি টুকবো না। বলে বলো ধরি চোঙের, ওহো চোঙের আয়তন তো লিখিনি, এটা ইঙ্গ না। চোঙের আয়তন সমান ভি ঘন একক, না এটা তো পড়তে পারো না। আচ্ছা, ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান আর একক, হ্যাঁ আয়তন দন্তের নাও, ও তাই, ঠিক আছে নাও। আচ্ছা, আর একক এবং উচ্চতা, ধরি চোঙের আয়তন আরো দেওয়া আছে এইচ একক। আচ্ছা, তাহলে অতএব কোশ্চেনের সম্পর্ক কি বলেছে, চোঙের আয়তন ভি ব্যাসার্ধের বর্গের সঙ্গে ভূমির ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। আচ্ছা, ভূমির ব্যাসার্ধের বর্গের সাথে, ভূমির ব্যাসার্ধের বর্গ মানে আর স্কোয়ার ইন্টু উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, তাহলে ইন্টু উচ্চতা এইচ, ভি সমানুপাতিক আর স্কোয়ার এইচ, যৌগিক ভেদে আছে বলে আমরা একবারে করে দিয়েছি। হ্যাঁ, তাহলে বা ভি সমান সমান কে ইন্টু আর স্কোয়ার এইচ, ব্র্যাকেটে আমরা কি লিখবো, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ছোট। আচ্ছা, 3 পৃষ্ঠার অঙ্ক লিখবো যে প্রদত্ত চোঙ দুটির ভূমির ব্যাসার্ধের অনুপাত আচ্ছা অনুপাত 2:3 হলে প্রথম, আচ্ছা 2:3 হ্যাঁ হলে প্রথম চোঙের ব্যাসার্ধ, প্রথম চোঙের ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান, এই অঙ্কে তো এক্স নেই, তাহলে আমরা 2x ধরবো একক, এবং দ্বিতীয়টা ধরবো, এবং দ্বিতীয় চোঙের ভূমিতলের ব্যাসার্ধ সমান 3x একক, হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে উচ্চতা, তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে প্রথম চোঙের উচ্চতা 5y একক এবং দ্বিতীয় চোঙের উচ্চতা 4y একক, হয়ে গেল। তাহলে অতএব প্রথম চোঙের আয়তন, তাহলে চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার মানে ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে প্রথম ব্যাসার্ধ কত 2x, তাহলে 2x স্কোয়ার ইন্টু এইচ মানে 5y, আয়তন তার মানে ঘন একক হবে,
তাহলে পাই, আচ্ছা বলো তো দানিয়া, 2x আর হোল স্কোয়ারের মানে কত? 2x আর হোল স্কোয়ার মানে 4, 2 এর জায়গায় 4, আর x স্কোয়ার মানে x স্কোয়ারই হবে, 4 স্কোয়ার না x স্কোয়ার হবে, হ্যাঁ, ইন্টু 5y। তাহলে 4 5 20 পাই x স্কোয়ার y ঘন একক। তাহলে এটা হচ্ছে প্রথম চোঙের আয়তন, এবং দ্বিতীয় চোঙের আয়তন সমান সমান, আচ্ছা দ্বিতীয় চোঙের ক্ষেত্রে প্রথমত পাই আসবে আর স্কোয়ার, তাহলে এখানে ব্যাসার্ধের মান 3x, তাহলে 3x স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা 4y ঘন একক সমান সমান পাই ইন্টু 9x স্কোয়ার ইন্টু 4y। তাহলে 4 নং 36 পাই এক্স স্কোয়ার ওয়াই ঘন একক হয়ে গেল এটুকুনি, তাই না? আচ্ছা এবার বলেছে কি এই দুটোর অনুপাত বানাতে, তাহলে আমরা কি লিখবো? অতএব প্রথম ও দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর হয়েছে কিনা দেখে নিলাম, ওর তো আর হয় না, গল্পে ব্যস্ত থাকে তো। অতএব প্রথম ও দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত, প্রথম ও দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত। আচ্ছা তাহলে প্রথম চোঙের আয়তন কত হয়েছে? কোনটা? পাই ব্র্যাকেটের মধ্যে 2x স্কোয়ার ইন্টু 5y ঘন একক। আচ্ছা দেখো দুদিকে এক্স স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই আছে, কেটে যাবে, পাই আর পাই কেটে যাবে। তাহলে থাকলো কত? 20:36। তাহলে আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে 10:18। আচ্ছা আবার 2 দিয়ে যাবে, তাহলে 5:9, আর যাচ্ছে না। এরপরে হোসুদের উত্তরটা লিখে নেবে। আচ্ছা এখানে আমি একটা জিনিস বলে রাখি, তোমরা কিন্তু ভালো করে দেখো, এই দুটো যে লাইন আছে না, প্রথম চোঙের আয়তন দ্বিতীয় চোঙের আয়তন, এই দুটো লাইন না করে একবারে এই লাইনটা করতে পারবো, ঠিক আছে? ওখানে যদি পারো আর কি ক্যালকুলেশনে, এই যে প্রথম চোঙের আয়তন আর দ্বিতীয় চোঙের আয়তন লিখেছি না, বার করেছি, এই দুটো লাইন না করে তোমরা একবারে এইখানে এই ইস্টুর পাশাপাশি ওই দুটো কথা লিখতে পারবো। তাহলে কি বলতো, অনেকটা লেখা তোমাদের কমে যাবে। বুঝতে পারলাম? অনেকবার প্র্যাকটিস করতে করতে দেখবে যে তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবে যে ওইটা না করলে এটা হয়ে যাবে। বাড়িতে প্র্যাকটিস করো, বুঝে যাবে নিজেই, অঙ্ক ছোট হয়ে যাবে অনেক। সব ভালো হবে এবার, অবশ্যই হবে, কেন হবে না? আমি পিকনিক করি তো আমার বন্ধুদের সঙ্গে। বৃষ্টির মধ্যে কে পিকনিক করে? হ্যাঁ ওখানে 3টে লাইন করে নে ভাই পরপর, তাহলে হয়ে গেল। না না, এখানে যেমন টোকা আছে তেমনই টোকা, বাড়ি গিয়ে যখন প্র্যাকটিস করবো নিজের মতো বুঝে নিও। আমি বাড়িতে পিকনিক করি না, দাদারা করেছে, বুঝছো? দাদা করেছে, দাদার মতো আমি কি দাদার সঙ্গে থাকবো? কি মুশকিল। হ্যাঁ নেবো, আজকেই নিয়ে নি সেকেন্ড সামেটিক এক্সাম। তোমাদের ভেদ শেষ হয়ে যাওয়ার পর সিলেবাসের বিশেষ কিছু তো আমি দেখছি না, তারপর থাকছে দেখো সম্পাদ্যের চ্যাপ্টার আমাদের হয়ে গেছে, এটা সবথেকে ভালো বিষয়, তাই না? কেন পরিবৃত্ত অন্তর্বৃত্ত সব ফার্স্টে করালাম না? হচ্ছিল না খাতা পেজ করবো আর আইটার যে বৃত্ত স্পর্শক অঙ্কন ওটা করাবো, বুঝলে? সব পড়ে মাথা বেশি নষ্ট করে লাভ নেই। হ্যাঁ কি বলতো, রেজাল্ট যদি করতে হয় একটাই নিয়ম, মানে যেটা আসার মতো ভালো করে খুঁজে বেছে নিয়ে নাও, দিয়ে ওগুলো ভালো করে প্র্যাকটিস করো, রেজাল্ট বেটার হয়ে যাবে।
হ্যাঁ, কে সেটা আমি দেখবো আসে কি আসে না। সেটা তোমাকে দেখে নিতে হবে, তুমি যে সাবজেক্টে নেবে সেই সাবজেক্টের হয়তো থাকবে। আচ্ছা, ভাগ ভাগ করা বা রাইমেটিং পাওয়া যাচ্ছে নাকি? আমিও জানি না তো, কোথায় পাওয়া যায়? কোন, তাই? ও দেয়, তা আরো ভালো তো, নিয়ে নিবা। তুমি কি নিবা? তুমি আপাতত কোনোটাই নিও না, তুমি আপাতত টেক্সট বইটা ভালো করে পড়ো, তাহলেই হবে। বুঝতে পারছো? তুমি আপাতত টেক্সট বইটা ভালো করে পড়ো, তাহলেই হবে। আচ্ছা, এবার চলে আসো 14 নম্বর কোশ্চেন। পাঁচলার একটা গ্রাম আছে, গ্রামের কথায়। আচ্ছা, তুমি আজকে সাইকেল এনেছো নাকি এর সঙ্গে এসছো? চলো হ্যাঁ, উত্তর হয়েছে লিখে নাও লাস্ট লাইন, যে ওদের আয়তনের অনুপাত বা চোঙদুটির আয়তনের অনুপাত হবে 5:9। হ্যাঁ, না, আমার সাইকেল খুব ভালো আছে। আমার বাড়িতে কটা বাইক আছে দেখেছো? এই যে শোনো, আমাদের পাড়ায় এত ছেলেপিলে, তাদের এত বাইক, আমি একটা ফোন করলে দুটো বাইক চলে আসবে, কিনে কি করবো? লোকেটা ধান নিয়ে চালিয়ে দেবো। তোমার জন্য তো নেওয়া যাবে না, দরকার কি? প্রয়োজনে মানুষ, আমি প্রয়োজন সেই জিনিস কিনি না। তাই মুছে বললাম। হ্যাঁ, এখন বাড়িতে বাড়িতে বাইক না, কোনো প্রবলেম নেই। আমার বাড়িতেও তো আছে, দেখো দুটো পড়ে আছে, তাহলে না, এইচ2 আর কোথায়? গোলছনি আমার বাড়িতে থাকতো, এখন তাড়ি দিয়ে ওকে বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বাইকটা পড়ে আছে। ও এখন বাইরে কোথায় একটা থাকে। আমি তাড়াবো কেন? গোলশন এখানে থাকলে মরে যেত ছেলেটা, ওই জন্য তাড়ি দেওয়া হয়েছে। খুব ভালো ছেলে, বুঝতে পেরেছো? নেশায় আসো, চরম ব্যাপার ওর। হ্যাঁ, ক্যাপ্টেন হট, গরম। 14 নম্বর কোশ্চেনে আসো। পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটা ট্র্যাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। উত্তর তো দেখে 15 বলা যেতেই পারে, মনে আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এই দেখো ভালো করে দেখো, লাস্টের দিকে একটা কথা লেখা আছে না, সেকেন্ড লাইন থেকে, এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তার মানে কি, অর্ধেক জমি 30 দিনে চাষ করতে পারছে, ওটাই ট্র্যাক্টরের কি ক্ষমতা। বোঝা গেল? আমরা ওটাই বার করব, লিখবো। আচ্ছা, এখানে কি বার করতে বলেছে বলো তো স্বরূপ? কোশ্চেনে কি বার করতে বলেছে? কয়টি লাঙলের সমান একটা ট্র্যাক্টর, তাই তো? হ্যাঁ, তাহলে কয়টি লাঙল, তাহলে আমরা এদিকে লিখবো কি লাঙল। হ্যাঁ, লাঙল সংখ্যা টি, লাঙল সংখ্যা টি, এদিকে লিখবো সময়, সময় দিন, আর এদিকে থাকবে জমির পরিমাণ, লয়াকার উঙ্গল লাঙল। হ্যাঁ, দেখো তোমার হাতের লেখা যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে অনেক কিছু বেরোবে। দেখো আমি বলে দিলাম, তুমি মেনে নিয়ে লিখে নাও না। এখানে যদি আমরা বাংলা হাতের লেখা নিয়ে চর্চা করতাম তাহলে হাতের লেখা খুব সুন্দর হতো, আমরা তো বাংলা নিয়ে চর্চা করছি না, তাই না? ইয়েস, আর বাদ বাকি এগুলো মোটামুটি চালিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে লেখা আছে 2400 বিঘা জমি, সময় হচ্ছে 36 দিন, আর লাঙলের সংখ্যা 25টি। আচ্ছা, এরপরে কি আছে? জমির অর্ধেক বলেছে, তার মানে কি 2400কে আমরা অর্ধেক করব 2 দিয়ে ভাগ করে 1200 বিঘা জমি 30 দিনে কতগুলি লাঙল চাষ করতে পারবে সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা, এখানে আমরা যেটা বার করব সেদিক থেকে এক্স ধরতে ধরতে আসবো, তাহলে আমরা কি লিখবো? ধরি লাঙল সংখ্যা সমান সমান এক্স
সময় সমান সমান ওয়াই, জমির পরিমাণ সমান সমান জেড। আচ্ছা, এইটুকুনি হওয়ার পর সম্পর্ক তৈরি করতে হবে। লিখবো যে এক্ষেত্রে সময় স্থির থাকলে জমির পরিমাণের সঙ্গে লাঙল সংখ্যা সঙ্গে, তোমাকেও তো আমি অনেক কিছু বলেছি, কটা কথা শুনতে পারলে? আমি তো বলছি, আমি ব্রহ্মদত্তি হলে ভালো হতো, শুধু মার্কারটা বোর্ডের উপর দিয়ে চলতো, আমি এখানে বসে থাকতাম। না না, আমি শেওড়া কাজে বসে থাকতাম, ভালো। আরো সরবো, এক্সিলেন্ট। আচ্ছা তুমি বলো, সরবো তো বুঝলাম। সময় স্থির থাকলে জমির পরিমাণের সঙ্গে লাঙল সংখ্যা সরল না ব্যস্ত হবে? জমির পরিমাণের সঙ্গে লাঙল সংখ্যা সরল। জমির পরিমাণ যদি বাড়ে তাহলে লাঙল সংখ্যাও তো বাড়তে হবে, তাহলে সরল ভেদ সংখ্যা সরল ভেদে। আচ্ছা, তাহলে অতএব জমির পরিমাণকে আমরা ধরেছি এক্স, না লাঙল সংখ্যাকে আমরা এক্স ধরেছি, তাহলে এক্স সমানুপাতিক জমির পরিমাণ মানে জেড। পরেরটা, হ্যাঁ ওইটুকুন হয়েছে। এরপরে আজকে আর বেশিক্ষণ 8টা পর্যন্ত পড়ালেই হয়েছে, 8:30। অতএব আচ্ছা, এবং এবং জমির পরিমাণ স্থির রেখে সময়ের সঙ্গে লাঙল, দেখো জমির পরিমাণকে আমরা জেড ধরেছিলাম আর লাঙল সংখ্যাকে এক্স, তাহলে লাঙল সংখ্যার সঙ্গে যখন জমির পরিমাণ করব তাহলে এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক বেরোবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে লাঙল সংখ্যা, বলো যদি সময় যদি বেড়ে যায় তাহলে লাঙল সংখ্যা কম লাগবে না বেশি লাগবে? সময় বাড়িয়ে দিলে লাঙল সংখ্যা কম লাগবে, এবার জমির পরিমাণ তো নির্দিষ্ট, তাহলে তাহলে এক্ষেত্রে কি লিখবো? লাঙল সংখ্যা ব্যস্ত ভেদে আছে। হ্যাঁ, তাহলে সময় সময়, আচ্ছা লাঙল সংখ্যাকে আমরা এক্স ধরবো আর সময় আছে ওয়াই, তাহলে 1/y যেহেতু ব্যস্তভেদ, তাহলে অতএব এক্স সমানুপাতিক জেড বাই জেড ডট 1/y, ব্র্যাকেটে আমরা কি লিখবো? যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে। তাহলে এটুকুনি থাক। আচ্ছা এরপরে আছে, আচ্ছা কে দিয়ে মান বার করতে হবে, তাহলে বা এক্স সমান সমান কে ইন্টু জেড বাই ওয়াই, তাহলে এখানে কে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেল। এবার হচ্ছে মানগুলো বসাবো, তাহলে বা এক্স এর মান প্রথমে কত আছে? 25 আছে, কে তো কে থাকলো, জেড জেড এর মান 2400 আছে, আর ওয়াই এর মান মাঝখানেরটা 36 আছে। ব্র্যাকেটে আমরা কি লিখবো? এক্স সমান সমান 25 কমা ওয়াই সমান সমান 36 কমা, বলো বলো এইটা মানে এই, বই দেখো বই দেখো, একটু পড়াশোনা করো। পেজ নাম্বার 192, 13 নম্বর, বই তো নেই, 192 13 নম্বর অংশটা দেখো, পেয়ে যাবো। ও এটাকে কি বলতো, এই অংশটাকে যৌগিক ভেদের উপপাদ্য বলে, তোমাদের বলেছিলাম 13 নম্বর 13, 192 13 নম্বর পয়েন্ট হলুদ কালিতে করা আছে দেখো। না সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করবা,
ঠিক আছে, তাহলে বা রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাবা। টাইমের দেখো কোনো অভাব নেই, ঠিক আছে। তোমার মনে হয় খাতা পেন নিয়ে বসবে, দেখবে অর্ধেক টাইম নষ্ট করছো, বুঝতে পেরেছো? টাইমের কোনো অভাবে নেই। আচ্ছা 12 দিয়ে যদি কাটি, 12 দুগুণে 24, দুটো শূন্য, আর 12 দিয়ে কাটলে 3। আচ্ছা 25 দিয়ে 200 কাটা যাবে? কত? 4 25 100, তাহলে 8 25 200। তাহলে বা 3/8 সমান সমান কে? লেখো লেখো অঙ্কিত। ওই তো কি ঘুম পেলে টক খেতে হয়? তা তো আমার জানা ছিল। কি সুন্দর আলোচনা হচ্ছে আমাদের এখানে, বাহ খুব ভালো আলোচনা, এটাই তো দরকার। আচ্ছা এখানে যেখানে লিখেছে না কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এখানে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে নাও, ডট ডট দিয়ে লিখে নাও 1 নং। জানো তো বাচ্চাদের মতো প্রশ্ন করো না, জানো তো কাজ নেই আমার, আমি কেটে দেবো, তুমি সব থাকে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি, ক্লাস 10 এর ভিডিওগুলোতে 20টার উপরে ভিউ চলে যাচ্ছে। তোমরা কি খুঁজি খুঁজি দেখছো বাড়ি গিয়ে? কেউ না কেউ? না তাহলে কেউ না কেউ শুনে ফেলবে, এগুলো বলা উচিত না। তাও হতে পারে। আচ্ছা অতএব কে সমান সমান 3/8 পেলাম। এবার দেখো কে সমান সমান এই 3/8 এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। কে সমান সমান 3/8 মানটি 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা তাহলে y সমান সমান 3/8 ডট z/y। আচ্ছা সেকেন্ড লাইনে z এর মান কত আছে বলো তো? 1200, আর y এর মান 30। দিন 30 ছিল, হ্যাঁ। তাহলে 0 0 কেটে দিলাম, 3 দিয়ে 3 কেটে দিলাম, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 3 4 12 0, 2 দিয়ে কাটলে y এর মান বেরোলো 15। তাহলে বা y সমান সমান 15। অতএব নির্ণেয় লাঙল সংখ্যা সমান সমান 15টি। এরপরে হস্যতে উত্তর লিখে নেবা, একটি ট্র্যাক্টরের ক্ষমতা 15টি লাঙলের সমান। হয়েছে? তো এই হচ্ছে আমাদের বড় অঙ্ক শেষ হলো। এবার আমরা চলে আসবো হচ্ছে 16তে। না ওটা করাবো না, ওটা ওটা ক্যালকুলেশনে বেশি কিছু নেই, এটা প্রমাণ করতে বলেছে, থাক। আমরা 16তে চলে আসি। আচ্ছা তোমার তাহলে বিগত বছরের সব কোশ্চেন তৈরি হয়ে গেছে? প্রশ্নবিচিত্রা দেখে, প্রশ্নবিচিত্রা দেখে বিগত বছরের সব কোশ্চেন সলভ হয়ে গেছে? কিছু কিছু হয়েছে। অঙ্ক দেখে তা হয় কখনো? আরে আমি বলে দেবো কি আছে, ব্যাপারটা হচ্ছে কি বলো, তোমাদের এখন অনেকটা সিলেবাস হয়নি না, এই কারণে এরকম মনে হচ্ছে। সব করতে হবে না তো, ঠিকই বলেছো, ভুল কথা কিছু বলোনি তুমি। শুধু যেটা করার এখন, ঠিক আছে, বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একদম প্রপারলি লিখে লিখে টাইমের মধ্যে করার চেষ্টা করো, মানে সঠিকভাবে লিখে একদম। আর একটা দুটো না, তুমি বেছে নাও অঙ্ক, তুমি 15টা করে অঙ্ক বেছে নাও, আর 1 ঘন্টা করে টাইম বেছে নাও, দিয়ে বা 10টা ওই কোশ্চেনের মার্ক অনুসারে পুরো লিখে লিখে প্র্যাকটিস করো, হাতে গতি বাড়াও। বড় অঙ্ক মানে 3 মার্কে আসবে, তাই গেল। আর এমসিকিউ 1 মার্কে, সংক্ষিপ্ত উত্তর হবে 2 মার্কে, ইজি অঙ্ক। হাইস্ট 3ই ধরে চলবে তুমি, তোমার মান বাড়ানোর দরকার নেই, বুঝতে পারলাম? তাহলে হয়ে গেল। পরীক্ষায় কি আসবে সেটা নিয়ে ভাবার দরকার নেই, তুমি ভাবো যে তুমি কতটা পারবা, ঠিক আছে? পরীক্ষায় কি আসবে জানলে তো ভালোই হতো। আমি বার করা আমি একবার দেখবো,
আমাদের সিস্টেমে ফেলবো, দিয়ে কোশ্চেন দেখবো যে রিপিট কি হয়েছে না হয়েছে, অবশ্যই ওসব কোনো ব্যাপার না। আমার সামনের মাসে পরীক্ষা আছে, একটা পরীক্ষাটা দিয়ে নিই তারপরে বিএড এর পরীক্ষা আছে। আমরা কি পরীক্ষা দেবো তাই আমরা জানি না, করতে হবে এক গাদা। না না, বিএড করলে কেউ চাকরি পায় না তো, বিএডটা একটা কোর্স, বাচ্চাদের কি করে পড়াতে হয় ওটা শিখতে হচ্ছে এই কিছু, কিন্তু যেটা শিখতে হয় সেটা কোনো অ্যাপ্লিকেশন নেই, ফালতু। হ্যাঁ, ওটা ওই স্কুলে এসএসসি দিতে গেলে ওই পরীক্ষাটা মানে ওই সার্টিফিকেটটা দরকার হয়, কারণ দেবো শিক্ষার সঙ্গে হুগলি স্টল। না না, তুমি যদি ফেল করো আমার এখানে একটা কচুরির দোকান তো দিতেই হবে, ছেলেগুলো কি দেবে, বাড়ি থেকে ঘুগনি বানিয়ে আনবা বালতি করে, আর এই যে লুচি বেলে সবার করে ফেলবা, যেটা ভেজে নিয়ে তুলে দিয়ে দেবা, সুন্দর। আচ্ছা এবার 16 গুলো করবো, তোমার হয়েছে? তাহলে ভবিষ্যতে তুমি পাইলট হয়ে গেলে তখন কোনটা কোনটা বেশি বড়? আচ্ছা ঠিক আছে, ষোলোর প্রশ্নগুলোতে আসো। এই যে পাগোটাও পাগোটা পাগোটা ভাবে বসো, পাগোটাও এদিক ঘুরে বসো। হ্যাঁ কি হয়েছে? তাহলে সুকান্ত তুই পা মেলবো ওর মধ্যে, তাহলে মেলো। দেখো আমার চেষ্টা করার ইচ্ছা যে তোমাদের ভালো বৈশিষ্ট্য তৈরি করে দেবো, কারণ পড়াশোনার রেজাল্ট খুব ভালোভাবে বুঝতেই পারছি, সেটাও না হয় তাহলে আমি ব্যর্থ। আমি চেষ্টা করছি যে তুমি একটু ভালো চরিত্র গঠন করো, না করলে আমি কি করবো। 16 এর 1 দেখো বলেছে এক্স সমানুপাতিক ওয়াই, ভালো করে দেখো কোশ্চেনে বলেছে কি এক্স সমানুপাতিক 1/y। এবার অপশনে অনেক কিছু দিয়েছে, অপশনে দেখো লেখা আছে এক্স সমান সমান 1/y, ওয়াই সমান সমান 1/x, কি করছে এরা? তাহলে বা এক্স সমান সমান কে ইন্টু 1/y, কে হলো অশূন্য ধ্রুবক, তাহলে বা এক্স ইন্টু ওয়াই সমান সমান কে, বা এক্স ইন্টু ওয়াই সমান সমান অশূন্য ধ্রুবক, অ্যান্সার তাহলে হলো ডি। আমি বলেছি তুমি পারবে না, সজল দাদা এখন কি করছে? এখনো বিটেক চলছে, তারপরে কি করবে? আচ্ছা ঠিক আছে, বিটেক এবারে এমটেক করাটা দরকার আছে। আমি যেদিনকে কচুরির দোকান দেবো সেদিনকে করবো। না না আমি দিলে যা অবস্থা বুঝতে পারছি, তোমার মতো ছেলে পেলে নিয়ে শিক্ষা সঙ্গীত আর চলবে না, তো বন্ধ করে দিতে হবে। তা পাগল, ও নিজের জন্য এত খুঁজছে, আমার জন্য তো খুঁজে ফেলবে।
পাগল এরা। কি সুন্দর বললো, বলে নাও বলে নাও। না না, আমার সময় তো চলছেই ভালো, ওই জন্য তো বলছো, নাহলে কি আর বলতে। আচ্ছা, এখানে 2 এর কোশ্চেনটা দেখো, বলেছে এক্স সমানুপাতিক ওয়াই, তখন এক্স স্কোয়ার ভ্যারিসাস ওয়াই কিউব। আচ্ছা, এখানে দেখো লাস্টেরটা ছাড়া মিলবে না কোনোটা। এক্স স্কোয়ার সমান কে ইন্টু ওয়াই, না এক্স সমান কে ইন্টু ওয়াই। আচ্ছা, কে হলো ধ্রুবক, আরে বাবা রে। আচ্ছা খেয়াল করে দেখো, দেখো যখনই এক্স সমানুপাতিক ওয়াই থাকবে, আর কোশ্চেনে দেখো অপশন অনেক কিছু দেওয়া আছে, একমাত্র দেখো ডিতে দেখো এক্স স্কোয়ার ভ্যারিসাস ওয়াই স্কোয়ার আছে, মানে দুদিকে স্কোয়ার স্কোয়ার সমান আছে না, তা যখন এরকম চিহ্ন থাকে দুদিকে সবসময় কি হয়, সমানই হবে, তাই না? তো এদিকে স্কোয়ার হলে এদিকে স্কোয়ার করতেই হবে, ওই জন্য এটা অ্যান্সার ডি। তোমরা যদি বুঝতে পেরে যাও পরীক্ষার সময়, এসব আর করবা না, একবারে ঠিক মেরে দেবো। তোমাদের পরীক্ষার ব্যাপারটা কি বলো তো, প্রশ্নপত্র তোমার, তুমি ছিঁড়ে খেয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। উত্তরপত্রে লিখবা, এক লাইনে উত্তর লিখবা। তোমাদের চিন্তা করো, তোমাদের মাধ্যমিকের আগে মোটামুটি আমার যে 3টে সাবজেক্ট, তাতে 100 পাওয়া খাতা তোমাকে আমি দেবো, মানে 100-তে 100 পেয়েছে, না সরি রিটেনে 90-তে 90 পেয়েছে, এমন খাতা তোমাদের আমি দেবো, যে এই কোশ্চেন এইভাবে লিখতে হয়, এইভাবে গোছাতে হয়, বলে দেবো সব, চিন্তা করো না। হ্যাঁ, ফুল পেজ পরীক্ষা হবে তো, অনেক পরীক্ষা হবে, চিন্তা করো না, পুরোটা পরীক্ষা হবে। আচ্ছা 16 এর 2-এরটা হয়ে গেল, 16 এর 3-এরটা, 3-এরটা বলেছে এক্স ভ্যারিসাস ওয়াই, 16 গুলো করিয়েছিল তো, 17 করাবো না আজকে। এক্স ভ্যারিসাস ওয়াই, এখানে ওয়াই সমান সমান 8 আর এক্স সমান সমান 2 বলেছে, তাহলে বা আমরা এক্স সমান সমান কি লিখবো, কে ওয়াই। আচ্ছা, কে হলো কি অশূন্য ভেদ ধ্রুবক, ব্যাপারটা যে যেগুলো তুমি প্রমাণ করবা সেগুলো তো লিখতেই হবে, ভাঙবা না কেন? তোমাদের স্কুল যে তোমাদের সুন্দরভাবে বোকা বানাচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো না, তাই না? আর যেদিনকে বুঝতে পারবো সেদিনকে আর কি হলো, কিছুই হলো না, সেদিনকে কচুরির দোকান খুলবা। হ্যাঁ হ্যাঁ, স্বরূপ ক্যাটারিং করবে। ও এই ভুলে যাচ্ছে, চুপ থাকো, ওরে মাথাটার জন্য অঙ্কগুলো হচ্ছে, মাথায় কেটে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এক্স এর মান আমাদের বলে দিয়েছে, না ওয়াই এর মান বলে দিয়েছে 16। এক্স সমান সমান 4, অ্যান্সার বি। অঙ্কিত ওই সাইডে লিখছে তো। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার আমরা বি পেলাম। হ্যাঁ না, ছোট হয়েছে আইভি এর টার্ম, এক্স এই কথা না, এক্স ভ্যারিসাস ওয়াই স্কোয়ার, আবার অনুশ্রীর কথা চলে আসে না, এ তো খুব বকে আমাদের পাড়া, আমি মেয়েদের খুব একটা চিনি না, মানে আমাদের পাড়া ছেলেদেরও চিনি না খুব একটা, যাই হোক।
হ্যাঁ, এটাও একটা সত্যি কথা, নিজেকেও চিনতে পারলাম না। আমি কেউ না, আমি একটা আমি এতে তুচ্ছ ব্যক্তি, অশূন্য বেদ্য। আমি একটা তুচ্ছ ব্যক্তি। দেখো কীর্তন আমি শুনি, কীর্তন শুনতে ভালো লাগে, যে কীর্তনে সুন্দর করে পরিষ্কার করে বলে। যারা হেরে গলায় চিল্লিয়ে কান খারাপ করে দেয় তাদেরটা আমার শুনতে ভালো লাগে না। কিন্তু ভগবানের মানে ওদের এই কীর্তনের যে দলগুলো যদি গলা যে এত সুন্দর মধুর কি করে হলো আমি বুঝতে পারি না। হ্যাঁ, ও তোমাদের সময় ছোটবেলায় শুনতাম, এখনো শুনি না। না এমনি শুনি, ওই কোথাও মরে গেলে কেউ চালাই তখন শুনি। এমনি শুনি না আমি। হ্যাঁ, একটুখানি বয়স হোক তুমিও বুঝতে পারবা। সব বুঝতে পারবা, সময় আসুক, যেঙ্গে বুঝতে চাইবা সেঙ্গে সব বুঝতে পারবা। আচ্ছা, আচ্ছা এই অঙ্কটা এক্স এর মান বলে দিয়েছে, তাহলে আমাকে ওয়াই এর মান বার করতে হবে। এক্স এর মান 32 সমান সমান 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার। এ বাবা, অঙ্কটা কি ভুল হয়ে গেল? না না, অঙ্ক ভুল হবে কেন, অঙ্ক ঠিকই আছে। হ্যাঁ 8 হবে, 64, হ্যাঁ ঠিকই আছে। হাইপ তুলে দেয় এরা শুধু। তুমি মরলে তো লুচির দোকান দেওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, মরো না বেঁচে থাকো। কি বলো? অঙ্ক ভুল হয় না, অঙ্ক ঠিকই হয়। হ্যাঁ হ্যাঁ একদম। আরে বাবা, কত সুন্দর প্ল্যানিং করে ফেললো এরা। ঠিক আছে, নামও খুঁজে ফেললো ওরা। এই একদম না, আমি জানি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এদের সামনে বলো না, এরা বকতে শুরু করবে এখন। আমি চিন্তা ওই বিষয়ে করছি না, আমি এই বিষয়ে করছি তুমি নামটা বলবে, এটা নাম নিয়ে আলোচনা করবে, ঠিক আছে, ওই জন্য বলতে হবে না। ঠিক আছে বলে আমি কিন্তু কিছু বলিনি, দেখো এরা বলছে এদিক থেকে বুঝে নাও, বলছে মুন্নি দিদি। এত শখ তোমাদের কেন জাগেছে আমি জানি না। না আমি না, এটা আমি খুব ভালো করে দেখেছি যে তোমাদের বয়স থেকে না এগুলো শুরু হয়। ছেলেমেয়ের কি দায়িত্ব, বাসের মধ্যে যায়, মেয়েটা জানলার দিকে, ছেলে সাইডে। আমি এর মিনিং বুঝতাম না, আমি দিন আমি বান্ধবী বলছি কি মেয়েগুলো জানলার দিকে থাকে না, হাওয়া খেতে ভালো লাগবে না, না প্রোটেক্ট করছে। ছেলেটা যদি অন্য কেউ গায়ে ধাক্কা মারে দেয় তাই, আচ্ছা ওটা আলাদা বিষয়, ঠিক আছে। আমি বাহ, এরকম এরকম যে মানে শুনতে হলো আর কি, লোকের থেকে শুনে। না না, আমার এখানে একদিন একটা মেয়ে পড়তে এসে তার বিয়ে হয়ে গেছে 9-এ। না নাম টাম একদিন এসেছিল, তারপর ওর কে মারা গেছে, এখনো আসেনি। বুঝতে পারছো, বিয়ে করা জীবনের উদ্দেশ্য না তো, যার উদ্দেশ্য সে করবে। আমি অবাক হয়ে যাই যে এত দায়িত্ব কোথা থেকে যায়। আর বাড়িতে যদি বলে এক একটু বাজার করে নিয়ে আয়, দূর, বাড়ি ছেড়ে চলে গেলাম। অঙ্কিত কত দায়িত্ববান ছেলে, তাই না? আমাকে থাক, চুপ থাকো, ফালতু বকবো না।
তাহলে বুঝে নাও ডাল মে কুছ কালা হে, মনে রাখো কি। আচ্ছা দেখ একটা কাজ করো, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই কি। ও ভেদ লেখা হয়নি না, হ্যাঁ আর বকতে হবে না। অশূন্য ভেদ ধ্রুবক, হ্যাঁ শুনবো তো কান দিয়ে বল। এই অঙ্কটা এইটুকুনি হলো, এখন এরকম 3টে পার্ট আছে, তারপরে শেষ হবে তারপর করো। ও তাহলে বিএসসি করে তারপরে করো, মুছে দিলাম। গল্প করো গল্প করো, মুন্নি না কিছু বলছিল, গল্প করো টের বাবা, গল্প করো গল্প করো। হ্যাঁ কি ফাঁসলো সে টের বাবা। আচ্ছা আমি তো এমনি টেনে টেনে লত যে সাইড সাইডে করো, অল্প করে হয়ে যাবে। হ্যাঁ তুমি বলো শুনি। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি লেগো তাড়াতাড়ি। হ্যাঁ তাও করা যাবে, আমরা এমনিও লিখতে পারি k1 প্লাস k2 প্লাস স্থিতির, তাই k3 যোগ সমষ্টি, হুম হুম এবার তুমি মনে রাখো, আমি মনে রাখবো কেন, দিয়ে দেবো। কি কি পড়া আছে আজকে? জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান, খুব ভালো। আচ্ছা k1 এর মানটা বলো তো, এখানে লেখা ছিল k1 এর মানটা বলো। k3 হ্যাঁ বলো। আচ্ছা তারপরে তো বোর্ডে লেখা আছে। আচ্ছা k2 এর মান yz মাইনাস xy প্লাস k3 xz মাইনাস yz, এবং হচ্ছে কাটাকুটি হয়ে যাবে, প্লাস xy মাইনাস xy কেটে দাও, xz xz 1 না 0, অ্যান্সার এ। না এখনো 16 দুটো ছোট ছোট জায়গা আছে। k3 আচ্ছা 16 বিয়ের 1। আচ্ছা এখানে বলে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। দেখো লেখা আছে y ভ্যারিসেস 1/x, তাহলে বা y সমান সমান k ইন্টু 1/x, তাহলে বা xy সমান সমান k বা xy ভ্যারিসেস অশূন্য ধ্রুবক। আচ্ছা তার মানে দেখা যাচ্ছে কি এখানে x y বাই x এইটা মিলছে না, তাহলে এটা কিন্তু মিথ্যা। মিথ্যা অটো কারেকশন। একটা মিথ্যা, পরেরটা
16b2। এখানে বলেছে এক্স সমানুপাতিক এক্স ভ্যারিসাস জেড বা এক্স ভ্যারিসাস না সমান সমান k1z। আচ্ছা পাশে আছে হচ্ছে y ভ্যারিসাস 1/z, y ভ্যারিসাস 1/z, তাহলে বা y সমান সমান k2 ইন্টু 1/z, তাহলে বা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা x1 না, এটা কি এখানে xই আছে তো। ও উল্টো কাজ হয়েছে। হ্যাঁ এই তো অঙ্কিত তো বেশ ভালোই আছে না অঙ্কিত? হ্যাঁ হ্যাঁ অঙ্কিত তো বেশ ভালো, ঠিক হয়ে যাবে না? আসলে ওটা না, আগেরটা ছিল 1/z হয়ে গেছিল, ঠিক আছে। এখানে z এর মানটা বার করব, তাহলে কত হবে y বাই k2 সমান সমান z। হ্যাঁ আসল নকল কথা গেল আবার? না না আমি কিছু বলিনি, আসলে ওটা আসল, আমি কিছু বলিনি, ঠিক। আচ্ছা তাহলে এক্স ভ্যারিসেস কত হলো y, অ্যান্সার y। আচ্ছা ও দাও দাও আমার চেয়েছে কি, দাও 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 দাও, কে চেয়েছে কি আমি সেটা করি। এখানে কোশ্চেনে চেয়েছে এক্স ওয়াই ভ্যারিসেস জেড কত, তাহলে আমরা এসব করবো না, অতএব এক্স ইন্টু ওয়াই সমান সমান k1z। তোমরা চুপ করে বসো না, তোমরা বকেই যাচ্ছ তখন থেকে, কি করে পারবো আমি তাহলে দোস্ত তোমাদের? নন্দ ঘোষ না? হ্যাঁ আবার ভুল মনে হচ্ছে আমার, আমার তো ভুল মনে হচ্ছে না, তোমার কেন ভুল মনে হলো? ঠিকই তো আছে। আচ্ছা তোমাকে পাত্তা দেবো, বলো একটু পাত্তা দিই। আচ্ছা এক্স ওয়াই সমানুপাতিক না k1 k2 z স্কোয়ার, তাহলে বা এক্স ওয়াই, এখানে উত্তরে কি মিথ্যা লেগে আছে কিনা দেখো তো, আমার তো মনে হচ্ছে এটা সত্য হতো, কি জানি, ভালো করে দেখো। না এখানে জেড স্কোয়ার বেরিয়েছে আমাদের, সত্য লেখা আছে, তাহলে আমাদের সত্য, আমাদের সত্য তো প্রমাণিত হয়নি। হ্যাঁ দেড় বাতিল কেন হবে, বরাবর দেখেন তোমরা 16। হ্যাঁ এইবার বুঝতে পেরেছি, জেড এর মানটা বার করতে হবে। বাড়িতে অঙ্ক ঠিকই করি, তোমাদের শুধু ভুল হয়েছে। এখানে যৌগিক উপপাদ্য অ্যাপ্লাই করা এইভাবে যাবে না। আচ্ছা এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এক লাইন বেশি করতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আরে খাতাতে সেভাবে যদি লেখা থাকতো তো পেরেই যেত, তাই না? আমার লেখা নেই। এখানে বিষয়টা হচ্ছে কি জেডটাকে আমাদের একা নিতে হবে, তাহলে এক্স বাই কে ওয়ান সমান সমান জেড, তাহলে বা জেড সমান সমান এক্স বাই কে ওয়ান, বা এদিকে ওয়াই বাই কে টু সমান সমান জেড, তাহলে বা জেড সমান সমান ওয়াই বাই কে টু। এইবার হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারবো, কারণ দেখো দুদিকে জেড আছে, দেখি লিখবো বা জেড সমানুপাতিক এক্স বা জেড সমানুপাতিক ওয়াই।
তাহলে অতএব জেড সমানুপাতিক এক্স ওয়াই। কোশ্চেনে কি দেওয়া আছে? ও উল্টো এদিকে আছে। তাহলে বা জেড সমান সমান কে থ্রি ইন্টু এক্স ওয়াই। বা এবার কি করা যাবে? এটাকে এদিকে নেবো, ওটাকে ওদিকে দেবো। তাহলে বা জেড বাই কে থ্রি সমান সমান এক্স ওয়াই। উল্টে নাও, এক্স ওয়াই সমান সমান জেড বাই কে থ্রি, বা এক্স ওয়াই সমান সমান ওয়ান বাই কে থ্রি ইন্টু জেড, বা এক্স ওয়াই সমানুপাতিক জেড। অতএব সত্য তাহলে অঙ্কিত তুমি কিন্তু বকো না তো। অঙ্কিত এই যে তুই বকছো কেন বিকারে তখন থেকে? বকেই যাচ্ছে, এক নাগারে তখন থেকে বকছো কেন? হ্যাঁ তা কি হয়েছে? লিখতে হবে আরো। আচ্ছা কি একটা বলছিলে যেন সজল? হ্যাঁ তো উত্তরই তো করাবো, কি করাবো? হ্যাঁ তুমি লেখো। হ্যাঁ কে টু ওদিকে, হ্যাঁ এটা তো কেতু বোঝা যাচ্ছে। কেতু কেতু ওটা কেতু, ওটা যে ধূমকেতু। ও তার মানে এক্স এর সঙ্গে জেড হচ্ছে ভ্যারিসেস হবে না? তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে জেড। আর দুটো অঙ্ক আছে, এটা করে নি তাহলে হয়ে যাবে। তারপরে জীবন বিজ্ঞানের একটা অংশ শেষ করবো। সে তো বোঝাই যাচ্ছে ইজি, এবার বাচ্চারা পারবে না। এইটুকুনিতে হয়ে যাবে। না না কিছুই করার দরকার নেই। হ্যাঁ ভালো দেখে বুঝতে পারলেই ভালো, খারাপ না। তাহলে এদিকটা এদিকটা এতক্ষণ ধরে কি করছিলে? বড় অঙ্ক ঢুকছিল, শুনে হাসিও পায়। তুমি আবার অঙ্ক ঢোকো নাকি? হ্যাঁ কোন জায়গা? এক্স সমান সমান মাইনাস বলে কিছু নেই, সমান সমান। হ্যাঁ এদিকে আরেকটা আছে এক্স ভার্সেস জেড, বা কে টু জেড এক্স ওয়াই কে টু সমান সমান জেড। হুম হুম আচ্ছা এটা আগের অঙ্ক মিক্স করে ফেলবেন। এবার কোশ্চেনে কি চেয়েছে? ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস অতএব ওয়াই প্লাস জেড সমান সমান এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু। দুদিকে এক্স আছে, এক্স কমন নিয়ে নেবো। ওয়ান বাই
k1 প্লাস 1/k2 আগে দিয়ে দেবো y প্লাস z সমান সমান 1/k1 প্লাস 1/k2 ইন্টু এক্স বা y প্লাস জেড সমানুপাতিক এক্স। 1/k প্লাস 1/k2 এই পুরোটা কিন্তু ধ্রুবক n, তাহলে উত্তর এক্স। বাড়ি কাজ তুই যা খুশি করবা করো, তাহলেই হবে। তুই পাস করে গেলে আমি খুশি, আমি ওর থেকে বেশি জানি কিছু, ওই এনাফ তোমার জন্য। তোমার সেই মানসিক প্রস্তুতিই নেই, পারবো। যাও 13 থেকে 16 প্র্যাকটিস করবা, প্লাস 17 চেষ্টা করবো। এবার একটু বিজ্ঞানে আসে যাক। y টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার n, তাহলে আজকে কি সবাই পড়তে এসছে? হাসিনা বিবি আসেনি? নামও কিন্তু ভালো না, ও আসবে তারপরে যাও। ওকে নাচছো না তাই তো? আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। দেখো আবার লোককে ধরে নিয়ে যার কি আছে, তুমি একা গেলে জানলে যেতে হবে না। এমন একটা শুভ কাজে যাচ্ছে মনে হচ্ছে কি না কি করবে, আর ধরে নিয়ে যেতে 5 জনকে। ট্রেনের অঙ্কটা মানে হ্যাঁ 3-এর অঙ্ক, 3 তো সাধনা কিন্তু ফেল করে গেল পিওর। আমি যা বুঝতে পারলাম সাদা খাতা লিখে আসেনি, 3 ঘন্টা হাঁ করে বসে চলে এসতে পারি। কষ্ট মষ্ট করে সকাল 7টার সময়, সেই শীতের মধ্যে বৃষ্টি হচ্ছিল আবার, কিন্তু একটা ভালো জিনিস হলো বিয়ে দিতে বাড়ি থেকে, কত ভালো হয় বলো তো। অঙ্কিত দেখো, না না আমার দরকার নেই বাবা, আমি বাড়িতে ভালো আছি। দেখো অঙ্কিত, না না ও ও ও দিন চলে গেছে। ছাত্রের বিয়ে কি? ছাত্রের বিয়ে হলে তারপরে তো যাবো, ছোট ছোট বাচ্চা দাড়ি কেউ গজেনি বিয়ে করবে, লজ্জাও করে না বলতে। না বলছে এমন ভাবসাব নেই রাস্তা দিয়ে গেলে, বাপরে বাপ সে কি দায়িত্ব। তার 2 দিন পরে দেখা যায় আর নেই, পাশে সিট ফাঁকা, ও একাই যাচ্ছে জানলার পাশে বসে। মজা হয়তো কলেজে, ছেলে মিলে এমন কাজ করবে, সে যে বলতে ভাই পরে করবি আগে ক্লাসটা শুনে নে। মানে ওই চত্বরে যদি পড়ে যাও বাই চান্স, তাহলে তুমি একা, ও সারাদিন গল্প করছে, কোনো ব্যাপার নেই। তুমিও যাবা, যাও 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 যাও, ততক্ষণ আমি পড়ি দিয়ে, যাও যাও। তারপরে কিছু তোমাদের বয়সে থেকে একটুখানি বেশি দাদা দিদি থাকে, কবে করবে ছেলেপিলে আর, বুড়ো হয়ে যাওয়ার পর। আমাদের নাই হয়নি তাই বলে কি আমাদের ভাইদের হবে না? ও সুন্দর ডায়লগ দিতে, ছেলে খুশি, আর কোনো কথা নেই, তাই না? সজল ভালো জানে, ও দাদা আছে একটা। র্যাগিং র্যাগিং হয় না তো? কিছু হবে না, কি হবে? তুমি তুমি তোমাকে র্যাগিং করবে তাহলে তুমি লোককে করবা? তুমি কি বলতে চাও? তুমি জানো কলেজে ইউনিয়নে কটা ছেলে থাকে? 1-1.5 হাজার। বলছি 10টাই কাফি, বুঝতে পারছি কলেজ ইউনিয়নে কথা থাকে। আচ্ছা ঠিক আছে থাক, আচ্ছা তুমি জিতবা, অঙ্কিতই জিতবে, অঙ্কিতই পারবে। ইয়েস, না কোনো নিজে চষে দিয়ে চলে আসি। আচ্ছা মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি, হ্যাঁ ঠিক দেখেছো। আচ্ছা ও তো চলে গেল, আমি তো ওখানে করে ফেলি কাজটা।
না না ওইসব খেতে হয় না তো। কতটা ভালো না, যারা ভালো খারাপ দুজনেরই আর কি মুখে কথা থাকে, দুটোই সবই ঠিক আছে, কিন্তু দেখো তো ন্যাকড়াটা পড়ে গেছে কিনা বোট মোচার নিচের দিকে দেখো। ও ওখানে পড়েছে না, জানি খুঁজে না পেলে ওই জায়গাটাতেই থাকে। ও সৌরভের তালে টোকা হয়ে গেছে, বাহ খুব ভালো। আছে তো, আসবে আসবে, টাইম দাও, সবাই চলে আসবে। আজকের দিনটা শুভ তো, আবার অনেকদিন মাঝখানে তো একদিন পড়াতে পারিনি, তাই আগের ব্যাচে মাস্টার মশাইগুলো একটু ধরে করাচ্ছে আর কি। আচ্ছা তোমাদের একটা এক্সট্রা ক্লাস দিতে হবে, কি বারে তোমার তো মিলবে না, বাদ দাও, দরকার নেই। না হবে না আসলে, ও তোমাদের ওই এমনিও এখন তো এরকম, ওই টেস্টের পরে স্কুলে যখন যেতে হবে না, স্কুল টাইমে করো তখন হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা দাও, মেন্ডেলের সূত্রের বিচ্যুতিতে আছে দেখো। তাহলে মেন্ডেলের সূত্রে বিচ্যুতি দেখা যায় হচ্ছে 4 o'clock নামক প্ল্যান্টে, মানে হচ্ছে ওই সন্ধ্যা মালতী গাছে। তাহলে সন্ধ্যা মালতী গাছের, আর এটা হচ্ছে স্ন্যাপড্রাগন গাছ, এদেরকে এরকম দেখা যায়। মনে করো ফুল নিয়েছি লাল, পিওর লাল, আর একটা ফুল নিয়েছি পিওর সাদা, বিশুদ্ধ সাদা, বিশুদ্ধ লাল আর বিশুদ্ধ সাদা। পেজ নাম্বার 81। বললাম যে মেন্ডেলের সূত্রের বিচ্যুতি, মেন্ডেলের সূত্র অনুসারে সূত্রগুলো ইউনিক, মানে এককভাবে প্রতিষ্ঠিত হয়। এটা তো ছিল, হয় লাল পাবে না সাদা পাবে, মাঝ বরাবর কিছু হচ্ছে না। এখানে দেখো অন্য জিনিস দেখা যাচ্ছে। তাহলে বিশুদ্ধ লালকে আমরা ক্যাপিটাল আর ধরবো, আর বিশুদ্ধ সাদাকে স্মল আর ধরবো, তাই না? এখন এটা করার পর আমাদের প্রথমে কি করতে হবে, গ্যামেট বাছতে হবে। তাহলে এই ক্যাপিটাল আর থেকে একটা ক্যাপিটাল আর আসবে, স্মল আর থেকে একটা স্মল আর আসবে, দুটো মিলে প্রথম যে অপত্যজনক ক্যাপিটাল আর স্মল আর হবে। এবার তাহলে ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে হওয়া কি উচিত ছিল, হয় লাল প্রকট, তাহলে আর লাল, স্মল আর সাদা। তাহলে এখানে তো স্মল আর তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে এটা প্রকাশ হওয়ার কথা না। আর লাল হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে পুরোপুরি লাল হওয়ার কথা। কিন্তু এই জায়গাটাতে দেখা যায় যে এই যে ফুলটা চলে এলো, এই ফুলটা হচ্ছে গোলাপি। কি চলে এলো, গোলাপি, মানে লাল কালারটা হালকা করে একটু গোলাপি, গোলাপ কেন হবে, গোলাপি হালকা একটু ফেড হয়ে যাবে, লাল কালার একটু ফেড হয়ে গেলে গোলাপি হয়ে যায়, তাই তো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে মেন্ডেল কি বলেছিল, মেন্ডেল বলেছিল যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, হ্যাঁ সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। চলে আসো, তাহলে প্রকট ছিল লাল, প্রকট কি প্রকাশ পেলো, পেলো না। তাহলে এক্ষেত্রে কি মেন্ডেলের সূত্র কাজ করলো, করলো না। এই ঘটনাকে বলেছে কি মেন্ডেলের সূত্রের বিচ্যুতি। আর এই ঘটনার নাম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, মানে লালটা সম্পূর্ণরূপে প্রকট হলো না, আবার সাদাটাও কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পেলো না। কেউ তাহলে এখানে প্রকট হতে পারলো, এটাকে কি বলছে, অসম্পূর্ণ প্রকটতা। এবার তারপরে মনে করো এই যে ক্যাপিটাল আর স্মল আর, এই যে গোলাপি বীজ তৈরি হলো, এরকম গোলাপি বীজ চারটে মানে এদের মধ্যে ক্রস করানোর পরে কি হলো, তাহলে দেখা গেলো যে যখন, হ্যাঁ এখানে দুই একটা, তাহলে এখন এই যে আর পেলাম, এখান থেকে যদি আমরা গ্যামেট গঠন করার চেষ্টা করি, তাহলে একটা স্ত্রী একটা পুরুষ, তাহলে উপরে লিখলাম স্ত্রী, নিচে লিখলাম পুরুষ। তোমাদের মধ্যে কিছু গুণধর ছাত্র, না না তোমরা কেন করবো, হ্যাঁ ওই 5 6 7 8 9 10 এরকম ছেলেপিলে করেছে, এরাই করেছে আর কি, যাই হোক। আচ্ছা এবার একটা জিনিস দেখো, তাহলে দেখো আমরা তাহলে এই গোলাপি গাছের, গোলাপি একটা স্ত্রী গাছ নিলাম, একটা পুরুষ গাছ নিলাম, গোলাপি ফুল হয়, সেই গাছের মধ্যে ক্রস করানোর চেষ্টা করলো, তাহলে কি দেখলাম, ক্যাপিটাল আর স্মল আর। আচ্ছা বলো তো তানিয়া, এই যে আয়না চিহ্নটা, এটা স্ত্রী না পুরুষের জন্য, মানে স্ত্রীর জন্য, আর এটা পুরুষের জন্য। তাহলে আর আরে কি হলো, ক্যাপিটাল আর আর আরে ক্যাপিটাল আর স্মল আরে ক্যাপিটাল আর স্মল আরে স্মল আর। তাহলে দেখো যে চারটে, হ্যাঁ যে চারটে আমরা উদ্ভিদ পেলাম, তাদের মধ্যে দেখো তো আমরা দেখো দুটো প্রচ্ছন্ন, এটাও কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদ, এই সাইডেরটাও কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদ গোলাপি। কিন্তু যে চারটে নতুন যে গাছ পাবো, তার মধ্যে একটা কি হবে প্রকট লাল, আর একটা কি হবে প্রকট লাল, ক্যাপিটাল আর স্মল আর গুলো কি হবে প্রচ্ছন্ন লাল মানে গোলাপি, আর লাস্টেরটা কি হবে সাদা। তাহলে এদেরও যদি অনুপাত তৈরি করে তাহলে কি পাবো 1:2:1, ঠিক না? তাহলে এক্ষেত্রে শোনো, তার মানে এক্ষেত্রে এখানে যে বৈশিষ্ট্য ছিল তার মধ্যে ক্যাপিটাল আর এর বৈশিষ্ট্য ছিল, স্মল আর এর বৈশিষ্ট্য ছিল,
কিন্তু তারা যখন একটা ক্যাপিটালের একটা স্মলার থাকে কেউ কিন্তু প্রকট হতে পারে না, মানে এর প্রচ্ছন্ন জিন এর প্রকট দিনকে সম্পূর্ণরূপে প্রকট করতে দেয় না। এই ঘটনার নাম কি? অসম্পূর্ণ প্রকটতা। কোন গাছে দেখা যায়? সন্ধ্যা মালতী গাছে দেখা যায়, আর একটা স্ন্যাপড্রাগন গাছে দেখা যায়। আর উদ্ভিদ এই প্রাণীদের মধ্যে হচ্ছে অ্যান্ডুলেশিয়ান মুরগিতে দেখা যায়। অ্যান্ডুলেশিয়ান মুরগি কোনটা? হ্যাঁ, এর ক্ষেত্রে ফিনোটাইপ আর জিনোটাইপ সেম হবে। কি গো? ওগুলো হচ্ছে মানুষের সেক্স ক্রোমোজোম। হ্যাঁ হ্যাঁ, দেখো এক্স ক্রোমোজোমটা কেমন হয় দেখতে পেয়েছো? না, ওয়াইটা ছোট্ট হয়, এক্সটা বড় হয়। এক্সটা বড়, ওয়াইটা ছোট, দেখতে পেয়েছি পেজলটা? হ্যাঁ, এটা এটা কিন্তু আসল ছবি। হ্যাঁ, এটা এক্স ক্রোমোজোম, পাশেরটা ওয়াই ক্রোমোজোম। এটা কালার করা, স্টেন দিয়ে কালার করা থাকে। এরকম কি আর হয় লাল নীল? কালার থাকে না, এগুলো সব বর্ণহীন হয়। এগুলো এগুলো সাধারণত কেমন বলো তো? ঘন হয়, কালচে কালচে হয়, নির্দিষ্ট কোনো কালার থাকে না, দেখা যায় না। কি করে করাবো? ভিডিও নাকি ফাস্ট ফরওয়ার্ড করে দেবা? বলছে কি? আরে বাবা বলো, মানে প্রাণীদের ক্ষেত্রে না উদ্ভিদের ক্ষেত্রে? সবার ক্ষেত্রে থাকে। না না, ছুটি না। হ্যাঁ হবে। 81 দেখি 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 দেখি। না না, তোমাদের প্রেজেন্ট করবো এখন, তুমি চলে গিয়েছিলে। 82 থেকে 84, ও বেশি পড়া নেই, একটুখানি পড়া আছে। আচ্ছা শোনো, মানুষের লিঙ্গ নির্ধারণে চলে আসি। দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণের ঘটনাটা তোমরা খুবই ভালো করেই জানো, জানা নেই এমন কেউ নেই, তবে এটা রিভিশন কর। মানুষের লিঙ্গ নির্ধারণ ওর আমি থাকবে, ওর স্বভাব জীবনে পাল্টাবে না তো, সবাই স্বভাব পাল্টাতে পারে না। আচ্ছা বলো শ্রেয়া, মানুষের কত জোড়া সেক্স ক্রোমোজোম আছে? এক জোড়া। দু জোড়া বলেই ভুল। হ্যাঁ, এক জোড়া। এক্স আর পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই, আর মহিলার ক্ষেত্রে এক্স এক্স, এক জোড়া। তা নিয়ে বলবা মানুষের মোট কত জোড়া ক্রোমোজোম হয়? টোটাল কত জোড়া? তুমি বলো। 46টা, তাহলে 23 জোড়া। তাহলে মানুষের তাহলে এই শোনো 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 ঠিক আছে, আরে চুপ, তর্ক করে শুধু। 46টি মানে 23 জোড়া, তাই না? মানে এবার ব্যাপার দেখো, তার মধ্যে এক জোড়া কি পেলাম? এক জোড়া হচ্ছে এক্স মানে সেক্স ক্রোমোজোম হয়েছে। আচ্ছা, এবার তাহলে এক জোড়া যদি সেক্স ক্রোমোজোম, তাহলে 22 জোড়া কি? 22 জোড়া হচ্ছে অটোজোম। 22 জোড়া হচ্ছে অটোজোম, হয়ে গেল। এখন সেক্স ক্রোমোজোম বেশি থেকে হবে কি? হ্যাঁ, চক। সি এইচ এল কে চক হয়, এইটুকুনি বানানো আমি জানি, এইটুকুনি ইংরেজি আমি পারি। চলকা। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, সেক্স ক্রোমোজোমে হওয়ার প্রয়োজনীয়তা নেই। 22 জোড়া হয়ে কি করবে? আমাদের কি 22 কেন মাথা আছে? এটা আমি কল্পনায় আনতেও পারছি না। কাজ এবার বলবো, আমি বলছি দেখো, মনে করো আমাদের শরীরে 22খানা অঙ্গ আছে, ধরে নাও 22টা অঙ্গ আছে, হয়েছে। আর একটা সেক্স ক্রোমোজোম, মানে এক জোড়া সেক্স ক্রোমোজোম, তাহলে 22 জোড়া কি করে? আমাদের শরীরে কোনো অংশে মুখ তৈরি করে, কোনো অংশ হাত, চোখ, মস্তিষ্ক এসব তৈরি করে। তো ওইগুলো যে অটোজোম, শরীর গঠনের কাজে চলেছে, বলতে পারলাম। আর এক জোড়া থাকে কিসের জন্য? লিঙ্গ নির্ধারণের জন্য, ছেলে হবে না মেয়ে হবে, বুঝতে পেরেছো? ওটাকে বলছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তোমাদের দেখো অনেক ফর্মে, দেখো যখন ফর্ম ফিল আপ করো, অনেক সময় বাংলায় লিখে দেয় লিঙ্গ, ইংরেজিতে সেক্স লেখা থাকে, অনেক সময় জেন্ডারও লিখে দেয়, তাই না? ঠিক আছে, এগুলো খুব কমন বিষয়। আচ্ছা এবার শোনো, এবার সেক্স ক্রোমোজোমের কাজ কি দেখো, ভালো করে কথা না কথা না, ভালো করে দেখো। তাহলে মনে করো একটা পুরুষ আছে, তাহলে পুরুষের শরীর থেকে যে পুরুষের শরীর থেকে যে গ্যামেট বের হয় সেটা কি বলে? পুংগ্যামেট, যেটা বলে শুক্রাণু, তাই তো?
আর পুরো স্ত্রীদের শরীর থেকে যে গ্যামেট বের হয় তাকে বলা হয় স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। এখন ভালো করে দেখো এই চারটের মধ্যে, তাহলে এইখানে কিন্তু চারটে গ্যামেট হয়ে গেল, হয়েছে। এবার ভালো করে বুঝবা, ধরো পুরুষদের শুক্রাণু গঠন হচ্ছে, ক্লিয়ার। তাহলে শুক্রাণু যখন গঠন হবে তাহলে একটা শুক্রাণুর মধ্যে এক্স থাকবে, অন্য শুক্রাণুর মধ্যে ওয়াই থাকবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে যে ডিম্বাণু গঠিত তাদের মধ্যে দুটোতেই কি থাকে, এক্স থাকে। এখন মনে করো একটা এক্স শুক্রাণুযুক্ত মানে এক্স ক্রোমোজোমযুক্ত শুক্রাণু মহিলাদের ডিম্বাণুর সঙ্গে যুক্ত হলো, তাহলে কি তৈরি হবে, এক্স এক্স, মানে মহিলা মেয়ে, মানে বাচ্চা যে সেটা মেয়ে হবে। পরে দেখো একটা ওয়াই আছে তার সঙ্গে এক্স, তাহলে এই ক্ষেত্রে এক্স ওয়াই ছিল হবে। এবার এর মধ্যে আরো অন্যান্য বিচ্যুতি হলে, ধরো এই ক্ষেত্রে বলছি, ধরো দুটো, ধরো ডিম্বাণুর মধ্যে এক্স এক্স আছে, বাই চান্স ভুল হতেই পারে, তার মধ্যে একটা ওয়াই ঢুকে গেল, তাহলে এক্স এক্স ওয়াই হয়ে গেল। তাহলে না, কি বলো, তাহলে সে তাহলে দেখতে মেয়েদের মতো হবে কিন্তু ছেলেদের কিছু বৈশিষ্ট্য থাকবে। হ্যাঁ ওয়াই ওয়াই না, ওয়াই ওয়াই এক্স হয় না, এরম হয়ে যায় যে দুটো ওয়াই তো হয় না কখন, এক্স এক্স ওয়াই আর এক্স ওয়াই এক্স একই। হ্যাঁ বলে বলো, এরম হয় না কখনো। ওদের ক্ষেত্রে হয় মহিলাদের বৈশিষ্ট্য বেশি থাকবে পুরুষের, তাহলে পুরুষের বৈশিষ্ট্য বেশি থাকবে, মহিলাদের বৈশিষ্ট্য কম থাকবে, মানে ওটাই হবে, ওটাই হবে আর যেটাই হবে। আচ্ছা মানুষের লিঙ্গ নির্ধারণ কি বোঝা গেল? এবার শোনো, ব্যাপারটা হচ্ছে হেটারোগ্যামেটিক মেল, এই কথাটার মানে তোমাদের পড়তে হবে, হেটারোগ্যামেটিক মেল। আচ্ছা হেটারোগ্যামেটিক মেল মানে দেখো এখানে অনেক কিছু বলেছে। পেজ নাম্বার 83 বলছে কি বংশধর ছেলে না মেয়ে তা সম্পূর্ণ নির্ভর করবে। 83 পেজ দেখো মাঝখানে লেখা আছে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, তার উপরে লেখা আছে না বংশধর ছেলে না মেয়ে তা সম্পূর্ণ নির্ভর করে পুরুষের উৎপন্ন দুটি ভিন্ন ধরনের গ্যামেটের উপর। তাই এই প্রক্রিয়াকে হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি বা এক্স 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 ওয়াই বলে। কি কে দেখি কোনটা, ওটা একটু গুগলে ওর লেখা আছে না তোলে, গুগলে গিয়ে সার্চ করবা, ফোনে গুগল হতেই পারে। ব্যাপারটা যে এই বইটা যখন আমি বলছি, যখন এই বইটা যখন তৈরি করেছিল না, এই বইটা তৈরি করার সময় না ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত ডেভেলপ হয়নি, তো এই ছবিটা রিয়েল ছবি, একটু ইন্টারনেটে গুগলে সার্চ করবো হয়তো চলে আসতেও পারে। এবার চলেছে লিঙ্গ এ কথা না কথা নেই, কি বই দাও, এই বই দাও, বই দাও। আচ্ছা এবার চলেছে হচ্ছে, আচ্ছা লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কি বোঝা গেল, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার চলেছে ক্রিস ক্রস উত্তরাধিকার 84। হ্যাঁ আসবে ওটা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে 84 পাতা শেষ পর্যন্ত থাকবে। আচ্ছা জানার বিষয় দেখো বলেছে ক্রিস ক্রস উত্তরাধিকার কি বলেছে দেখো, মাতামহের মানে মায়ের। আচ্ছা মাতামহ মানে কি বলতো, ঠাকুমা। তোমাদের বললাম 84 পেজে শেষ পর্যন্ত বকছো কেন, এই এক পৃষ্ঠার মতো অনেক কিছু আছে, ঠিক আছে ওইভাবে হবে না, নাহলে দিতাম না, একবারে করে দিতাম না, অনেক কোশ্চেন বাড়িতে পড়বা তো। আরে বাবা আমি কি দেবো না দেবো সেটা আমি ব্যবহার করে রেখেছি, তো তুমি বকছো, তোমার মুখস্থ করতে তুমি মুখস্থ করবা, বেশি বকে। সিলেবাস সুন্দর করে ডিভিশন করে রেখেছে, না ভাল লাগছে না। জানার বিষয়তে লেখা আছে ক্রিস ক্রস উত্তরাধিকার, কি লেখা আছে, এক্স ক্রোমোজোম স্থিত প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য যদি কন্যার মাধ্যমে তার দহিত্রে মানে গ্র্যান্ডসন মানে ঠাকুমার থেকে এক্স যে ক্রোমোজোমটা আছে সেটা যদি নাতির শরীরে আসে তাহলে তাকে ক্রিস ক্রস উত্তরাধিকার বলে, বুঝতে পেরেছো? যমজে চলে আসি, যমজ একটি শুক্রাণু একটি ডিম্বাণুর মিলনে উৎপন্ন জাইগোট থেকে যদি দুটি সন্তান জন্মায় তাকে সদৃশ যমজ বলে, বুঝতে পারলাম? মানে একটা ক্রোমোজোম এক্স শুক্রাণু থেকে এলো, একটা ক্রোমোজোম ওয়াই এই ডিম্বাণু থেকে এলো, হয়েছে? তাহলে আচ্ছা একটা ক্রোমোজোম ডিম্বাণু থেকে এলো, একটা ক্রোমোজোম শুক্রাণু থেকে এলো, তাহলে দিয়ে তৈরি হলো একটা জাইগোট, মিলিত হয়ে তৈরি হলো কি, এমন করে জাইগোটের বাই চান্স একটা ওই মাইটোসিস মাইটোসিস হলো, তাহলে কি হবে, এই শোনো শোনো, তাহলে মাইটোসিস তাহলে কি আরেকটা এক্স ওয়াই তৈরি হয়ে যাবে না, তো দুটো জায়গা তৈরি হয়ে গেলো। এক্ষেত্রে
যে বাচ্চা দুটো হবে একদম হুবহু দেখতে হবে, বাচ্চা দুটো যারা হবে একদম হুবহু দেখতে পুরো সেম হবে, কারণ ক্রোমোজোম সেট পুরো সমান তো, বুঝতে পেরেছো? এদেরকে কি বলা হচ্ছে? সদৃশ্য যমজ। আবার কি হতে পারে? অপরপক্ষে দুটি শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে উৎপন্ন দুটি জাইগোট থেকে যদি দুটি শিশু উৎপন্ন হয় তাকে অদৃশ্য যমজ বলা হয়। এক্ষেত্রে বাচ্চা হুবহু হয় না, এক্ষেত্রে দুটি পুত্র বা কন্যা অথবা একটি পুত্র একটি কন্যা জন্মাতে পারে, কিন্তু এই প্রসেসে প্রথম ক্ষেত্রে কিন্তু হয় দুটোই কন্যা অথবা দুটোই পুত্র, এরকমই হবে। কিন্তু একটা জিনিস তোমরা ভাবো যে দুটো মেয়ে বা দুটো ছেলে বা একটা ছেলে একটা মেয়ে যমজ হলো, তাদের বয়স সেম হতে পারে, কিন্তু পরিবেশগত কারণে, বন্ধুত্বের কারণে তারা কিন্তু বড় পরবর্তীকে তাদের মানসিকতা কি হবে? চেঞ্জ হবে। আমারই আচ্ছা, তোমাদের ওখানে আছে ওই নারায়ণগঞ্জে দুই মেয়ে আছে না? অসীম, অসীম কে? অসীম ডাক্তার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার চলে যে হোল্যান্ড্রিক জিন। দেখেছো, খুব মজা হয়েছে শুনে। পুরুষদের ওয়াই ক্রোমোজোমে অবশিষ্ট প্রকট জিন থাকলে তা উত্তরাধিকার সূত্রে পুত্রের মধ্যে সঞ্চারিত হয়। এই ধরনের জিনকে হোল্যান্ড্রিক জিন বা পুরুষদের, যেমন হচ্ছে পুরুষদের কানের লোম। আচ্ছা, এদিকে অনেক কিছু আছে। আচ্ছা, এখানে এদিকে একটা কোশ্চেন করে দেখি। সুনিতার নামক একটি মেয়ে ধনী পরিবারে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে সুনিতার এবার মানে সন্তান সম্ভব, মানে গর্ভবতী আর কি, যেরকম প্রেগনেন্ট হওয়ার পর তার টেস্ট করা হলো যে পেটে ছেলে আছে না মেয়ে আছে, কন্যা সন্তান না পুত্র সন্তান। তা দেখা গেলো কি তার গর্ভে পুত্র সন্তান নেই, কন্যা সন্তান আছে। বাড়ির লোক তাকে বললো গর্ভপাত করতে, মানে মানে 10 মাস যে রাখার প্রসেস, তার আগে কি করেছে, এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে সে ছোট যে বাচ্চাটা থাকে সেটাকে মানে নষ্ট করে দেওয়া যায়, এটাকে কি বলা হয়? গর্ভপাত। অনেকেই করে, এটা কোনো বড় বিষয় না আজকের দিনে। তা এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু মেয়ে সন্তান বলে গর্ভপাত করা হলো, এটা মানে সামাজিকভাবে ঠিক না ভুল? তোমার কি মনে হয়? ওকে, ধন্যবাদ। আচ্ছা এই শোন, এবার চলে যাচ্ছি থ্যালাসেমিয়াতে। কতগুলো জিনগত রোগের নামে, চুপ চুপ চুপ, কথা না, চুপ। কতগুলো জিনগত রোগের নাম মুখস্থ রাখতে হবে, যেমন হচ্ছে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়ার বর্ণান্ততা। তাহলে আজকে আমরা শুধুমাত্র থ্যালাসেমিয়া পড়বো, হিমোফিলিয়া পড়বো না। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ, মানে পিতামাতা থাকলে বাচ্চারা হতে পারে। কি বলছে? থ্যালাসেমিয়া এক প্রকার প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগ, যেখানে এক বা একাধিক হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খলের অনুপস্থিতি, হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ ও গঠনগত বিচ্যুতি, যার ফলে তীব্র বা মৃদু রক্তাল্পতা, পাণ্ডুরোগ, পাণ্ডুরোগ মানে কি বলতো? ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পাণ্ডুরোগ এবং হ্রস্ব জীবনকাল ইত্যাদি পরিলক্ষিত হয়। বোঝা গেল? আচ্ছা, এই রোগের প্রধান লক্ষণ হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি, মানে আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। সে কি করে? ফুসফুস থেকে অক্সিজেনটাকে সারা শরীরে পৌঁছে দেয়। হয়ে গেল। এখন যদি রক্তের মধ্যে হিমোগ্লোবিনই না থাকে, তাহলে ও কি অক্সিজেন পৌঁছাতে পারবে? পারবে না। তাহলে কি হবে? সে মানুষটা মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, আর একটুখানি। এবার থ্যালাসেমিয়া কি হচ্ছে? 5টা মিনিট ওয়েট করো। ও বাজেনি, 5 মিনিট আছে, 5টা মিনিট ওয়েট করো। আচ্ছা, থ্যালাসেমিয়ার কারণ শোনো। থ্যালাসেমিয়ার প্রথম দেখো, থ্যালাসেমিয়া দু ধরনের হচ্ছে, একটা আলফা, একটা হচ্ছে বিটা, একটা আলফা একটা বিটা। আলফা হচ্ছে কি 16 নম্বর অটোজোমের দুটি পৃথক লোকাশে অবস্থিত এক জোড়া করে মোট 2 জোড়া বা 4টি প্রকট অ্যালিল হিমোগ্লোবিন আলফা গ্লোবের, অত মাথা খাটাতে হবে না, শুধু মনে রাখবে কি 16 নম্বর অটোজোমের বিচ্যুতির কারণে বা ত্রুটির কারণে কি হচ্ছে? আলফা থ্যালাসেমিয়া হয়। পরেরটা বিটা থ্যালাসেমিয়া হচ্ছে 11 নম্বর অটোজোমের, দেখো 11 নম্বর অটোজোমে অবস্থিত এক জোড়া বা 2 জোড়া প্রকট অ্যালিল হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন সংশ্লেষণের জন্য দায়ী হচ্ছে, এই কারণে হয়নি। আচ্ছা, এবার হচ্ছে রোগের তীব্রতা অনুসারে থ্যালাসেমিয়া দু প্রকার হয়, থ্যালাসেমিয়া মেজর আর থ্যালাসেমিয়া মাইনর। এবার হচ্ছে 6 মাস থেকে 2 বছরের মধ্যে প্রকাশ পাওয়া থ্যালাসেমিয়াকে বলছে আলফা থ্যালাসেমিয়া, এটাকে বলছে কি হাইড্রপস ফিটালিস। কি বলছে? হাইড্রপস ফিটালিস। আমাদের এলাকাতে অনেক বাচ্চা এভাবে হয়েছে আর কি, মারা গেছে। আর এটা হচ্ছে কি বিটা থ্যালাসেমিয়া মেজরকে কুলি বর্ণিত অ্যানিমিয়া বলা হয়। আচ্ছা, অ্যানিমিয়া মানে কি? রক্তাল্পতা। অ্যানিমিয়া মানে রক্তাল্পতা, মানে রক্তে লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন কমে যাওয়া। কি হয়েছে? চল্লিশ সময় বলবো। থ্যালাসেমিয়া মাইনর, এই রোগে তীব্র আকার ধারণ করে রোগীকে বারবার রক্ত বদল করতে হয়। সব থেকে বেশি মুখস্থ করার বিষয়টা হচ্ছে একদম নিচে লেখা আছে, দেখো থ্যালাসেমিয়ার উত্তরাধিকার লেখা আছে,
এখানে বলেছে কি বাহক মাতার সাথে বাহক পিতার বিবাহের ফল, না বাহক মাতার উভয় হেটেরোজাইগাস প্রকৃতির হন, এক্ষেত্রে লোক রক্ষণ প্রকাশিত হওয়ার জন্য এদের স্বাভাবিক মনে হয় উভয় ক্ষেত্রে উৎপন্ন 50% গ্যামেট, ইয়েস করতে হবে শিওর, গ্যামেট থ্যালাসেমিয়া রোগ সৃষ্টিকারী প্রচ্ছন্ন জিন বহন করে, ফলে 25% সন্তান স্বাভাবিক হয়, 50% বাহক হয় আর 25% সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হয়। ইয়েস। আচ্ছা তোমাদের কাছে কোশ্চেন জেরক্স দেওয়া আছে? ঠিক আছে।